don't believe in revenge. We believe it is the philosophy of Bengali life. Love, love and love. রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। যারা বলিস না করবার জন্য জানটা দেওয়ার জন্য প্রস্তুত থাকি। ৭৫-এর ১৫ই আগস্ট আর শ্রাবণ মিলেমিশে একাকার হয়েছিল বঙ্গবন্ধুর রক্ত আর আকাশের মর্মছেরা অশ্রুপ্লাবনে। ওই ভোরে যখন ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে সপরিবারে বঙ্গবন্ধুকে বুলেটের বৃষ্টিতে ঝাঁঝরা করা হয়েছিল, তখন যে বৃষ্টি ঝরেছিল তা ছিল আকাশেরই অশ্রুপাত। সেই অশ্রুপাত এখনো বাঙালি জাতির চোখের সাগরে বহমান। এই সেই বাড়ি, নানা কারণে এই বাড়ি ইতিহাস হয়ে আছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা সংগ্রামীদের এই বাড়ি ছিল সকল প্রেরণার উৎস, বলতে গেলে নিউক্লিয়াস। স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতে বসেই তার সরকার চালিয়েছিলেন। আবার ইতিহাসের জঘন্যতম ঘটনাটি ঘটেছিল এই বাড়িতেই। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে তার রক্তের ওপর পা দিয়ে ক্ষমতা দখল করেছিল। সেনাবাহিনীর দুটি ইউনিট, ফার্স্ট বেঙ্গল ল্যান্সার ও দ্বিতীয় ফিল্ড আর্টিলারি অংশ নিয়েছিল ১৫ই আগস্টের হত্যাকাণ্ড ঘটাতে। ১৫০ সৈন্যের ৩টি দল সাজানো হয় আক্রমণের জন্য। ৩টি দলের পৃথক দায়িত্ব ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আব্দুর রব সেরনিয়াবাদ ও শেখ ফজলুল হক মনির বাড়িতে আঘাত হানার, হত্যার নির্দেশনা বাস্তবায়নে। মেজর পাশা, মেজর হুদা, মেজর ডালিম ও ফারুকের আস্থাভাজন রিসালদার মোসলেউদ্দিন দল ৩টির নেতৃত্ব দেয়। ভোর ৪:৪০ দিকে যখন ভোরের আলোর অপেক্ষায় বাংলাদেশ, তখন ফারুক রশিদের চক্র চূড়ান্ত আঘাতের জন্য যাত্রা শুরু করে। ১২ ট্রাক সৈন্য, ২৮টি ট্যাঙ্ক ও ৩টি জিপ নিয়ে কালো উর্দি পরা সৈন্যরা বাংলার ইতিহাসের জঘন্যতম অভিযানে পা বাড়াল। রাত সম্ভবত তখন ৪টা বাজে। যেহেতু চারিদিকে বৈদ্যুতিক আলো জ্বলছিল, বোঝার কোনো উপায় ছিল না কয়টা বাজে। তা টেলিফোনের কাছে যে টেলিফোন মিস্ত্রিটা ছিল, সেই মিস্ত্রিকে টেলিফোনের কাছে শোয়াই রেখে আসতাম। ও এসে হঠাৎ করে ধাক্কা দিয়ে বললো, স্যার আপনাকে ডাকছে। তা কে ডাকছে, কোথায় ডাকছে তা কিছু না বলে ও চলে গেল। আমি ঠিক হঠাৎ ঘুম থেকে উঠছি, তো বুঝতে পারছিলাম না যে আমাকে কোথায় ডাকছে, কে ডাকছে। তো ও দৌড়ায় এসে আবার আমাকে বললো, স্যার প্রেসিডেন্ট সাহেব আপনাকে টেলিফোনে ডাকছেন। আমি এসে তো তাড়াতাড়ি টেলিফোন ধরলাম। টেলিফোন বঙ্গবন্ধু আমাকে বললেন যে সেরনিয়াবাদ সাহেবের বাসায় আক্রমণ করেছে, তুই জলদি পুলিশ কন্ট্রোল রুম পুলিশকে লাগে। ৩২ নম্বর সড়কে রশিদের গোলন্দাজ বাহিনীর লোক এগিয়ে যায় দ্রুততার সঙ্গে। মেজর মহিউদ্দিন ও মেজর নূর চৌধুরীর নেতৃত্বে একই সঙ্গে এক কোম্পানি ল্যান্সার বাহিনীও অগ্রসর হয়। প্রথম বাধা আসে প্রেসিডেন্টের গার্ডের পক্ষ থেকে। গাড়ি থেকে নেমে মেজর মহিউদ্দিন তাদের সরে যেতে বললে একেবারে নির্বাক দর্শকের ভূমিকায় চলে যায় তারা। পুলিশের যতগুলো নাম্বার ছিল আমি সবগুলোই চেষ্টা করে ব্যর্থ হচ্ছিলাম, কেউ রিসিভ করছিল না আমার টেলিফোন। হঠাৎ বঙ্গবন্ধু নিচে নেমে এলেন, এসে আমার কক্ষে, যদিও উনি দেখলেন যে আমি টেলিফোন করার চেষ্টা করছি, তবুও একটু ধমকের সুরে উনি বললেন, কিরে তোকে টেলিফোন লাগাতে বললাম, লাগালি না? বললো, দে আমার কাছে দে। রিসিভারটা আমার হাত থেকে উনি নিয়ে নিলেন, নিয়ে টেলিফোনে বললেন, হ্যালো আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। আমাদের রুমটা ছিল গেটের সোজাসুজি। উনি বলার সাথে সাথে বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো। তা উনি শুয়ে পড়েন, আর একটা জানালার গ্লাস এসে বিঁধে আমার হাতে কানুয়ে বেশ খানিকটা কেটে যায় এবং ব্লিডিং হচ্ছিল। বঙ্গবন্ধু মনে করলেন যে আমারও বোধহয় গুলি লেগেছে। ঢাকা সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল শফিউল্লাহ তখন ঘটনা জেনে গেছেন।
তার উচ্ছৃঙ্খল সদস্যরা ব্যারাক থেকে বেরিয়েছে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে, অথচ তিনি আছেন পুরো অন্ধকারে। আমার ঘরের দরজায় এসে নক করেছে আমার ব্যাটম্যান, তার সাথে ছিল কর্নেল সালাউদ্দিন ডিএমআই। সে এসে আমাকে বলল যে স্যার, আপনি কি আর্মার এবং আর্টিলারিকে কি শহরের দিকে পাঠিয়েছেন? বলছি কেন? না তো, আমি তো এরকম কোনো নির্দেশ দিইনি। বলছি তারা তো ওইদিকে যাচ্ছে এবং তারা রেডিও স্টেশন, গণভবন, বঙ্গভবনের দিকে যাচ্ছে, গণভবন বঙ্গভবনের দিকে যাচ্ছে। বলছি কি সাফাত জমিল জানে? সাফাত জমিল মানে তখন ঢাকার ব্রিগেড কমান্ডার। সাফাত জানে? তিনি বলেছে স্যার আমি জানি না, তবে আমি এইটা শোনার পরে আপনার কাছে আসছি। তাকে বললাম যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি তুমি সাফাত জমিলের কাছে যাও, আমি টেলিফোন করেও বলতেছি, গিয়ে বলো যে তার কাছে তখন 3টা ব্যাটালিয়ন আছে ঢাকা ক্যান্টনমেন্টে, এই 3টা ব্যাটালিয়নকে পাঠাইতে, তারা এটা প্রতিহত করতে তাদেরকে। আমি তাকে কথা বলে আমি কামরার ভিতরে ঢুকছি। ঢুকে প্রথম রিংটা করেছি বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুকে 1বার 2বার 3বার 7বার টেলিফোন করে যখন পাই নাই, তারপরে আমি রিং করলাম এয়ার চিফ খন্দকার AK খন্দকার, নেভাল চিফ MS খান। তাদের কাছে যে কথাতে যতটুকু বোঝা গেল যে তারা আমার কাছে প্রথম শুনতে পায়। জিয়াকে যখন টেলিফোন করলাম তখন বললো কি, বললাম যে এরকম হইতেছে। তো সে আমাকে প্রশ্ন করলো ইজ ইট? আমি বলছি হ্যাঁ ইট ইজ। তো আমি তাকে বললাম যে তাড়াতাড়ি তুমি আমার বাসায় আসো। এরপরে আমি রিং করলাম খালেদ মোশাররফকে, সে ছিল CGS। খালেদ মোশাররফকে বললাম, খালেদ মোশাররফকে কিছু জানে না, তুমি আসো। সেও কিছুক্ষণের মধ্যে জিয়া এবং খালেদ মোশাররফ দুজনই আমার বাসায় আসে। জিয়া ওয়াজ প্রপারলি ড্রেসড এবং ড্রিভেন বাই হিজ অফিসিয়াল কার, বাই হিজ সোফার ড্রিভেন কার, whereas Khalid Musharraf came in sleeping suit driving his personal car. ডিফারেন্সটা এই দুজনের মধ্যে এই। কামাল ভাই নিচে নেমে এলেন, নেমে এসে ওই একই কথা যে পুলিশ সেন্টারে, আর্মি সেন্টারে এত গুলি চলছে, আপনারা কি করছেন? ঠিক বলার সাথে সাথে 5-6 জন ঘাতক ওনার সামনে এসে হ্যান্ডস আপ। আমি আর ডিএসপি সাহেব তখন ওনার পিছু দাঁড়িয়ে। তার ডিএসপি সাহেব ছিল বয়োবৃদ্ধ, উনি বুঝতে পারছেন যে কিছু একটা হতে যাচ্ছে। উনি আমার লুঙ্গি ধরে টেনে ভিতরে নিয়ে গেলেন। হঠাৎ কামাল ভাইয়ের পা লক্ষ্য করে গুলি। এটা কোন জায়গাটায়? গাড়ি বারান্দায় গুলি। কামাল ভাই এক লাফ দিয়ে এসে আমাদের পক্ষে আসেন এবং এসে পড়েন আমার পায়ের পরে। তো ওনার ওই ধাক্কায় আমিও পড়ে যাই, কামাল ভাইও আমার এই পায়ের পরে বসেন। তখন ওই ঘাতকরা বলছে এই শোয়ের হাত হ্যান্ডস আপ। তা কামাল ভাই বললেন যে ভাই আমি তো প্রেসিডেন্ট শেখ মুজিবের ছেলে শেখ কামাল। আমাকেও উনি বললেন ভাই আপনি বলেন না। আমার একটা ধারণা ছিল যে আমি তো বিভিন্ন জায়গায় টেলিফোন করেছি, হয়তো ওরা আমাদেরকে দুষ্কৃতিকারী ভেবে আমাদেরকে সেভ করার জন্য এসছে। তখন আমি বললাম হ্যাঁ ভাই উনি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। ভাই সরে বাচ্চা তুই সোজা হ বললে বৃহস্পতি। তো যেহেতু কামাল ভাই আমার সামনে বসেছিলেন, প্রথমে ওনার বুক ফুঁড়ে আমার পায়ের পরে উনি মুখ থবড়ে পড়ে গেলেন। আর ওনার বুক ফুঁড়ে যে গুলিটা বেরোলো, একটা ডিএসপি সাহেবের পায়ে, একটা আমার যে এখানে ফুটলো। কামাল ভাই তো স্তব্ধ হয়ে গেলেন আমার পায়ের পরে। কিছু ঘাতক আমাদেরকে পাহারায় রেখে উপরে উঠে গেল। বঙ্গবন্ধুর একটা কণ্ঠ আমরা শুনতে পাই, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাইস? তারপরে বৃহস্পতি। এরপরে আর বঙ্গবন্ধুর কণ্ঠ আমরা শুনতে পাই নাই। এরপরে নাসের কাকাকে নামিয়ে নিয়ে এসে দেখলাম নাসের কাকার হাত আঙুল সব উড়ে গেছে। বেগম মুজিব তার শাড়ি ছিঁড়ে
হাতটাকে ব্যান্ডেজ করে দিছে। নাসির কাকা এসে একটা কথা বললেন, স্যার আমি তো রাজনীতি করি না, ব্যবসা বাণিজ্য করে কোনো রকম খাই, আমি ব্যবসার কাজে ঢাকায় এসেছিলাম, তাই ভাইয়ের বাসায় উঠছি। তা একজন ঘাতক এসে বলল, শেখ মুজিব বেটার দেন শেখ নাসির। আর একজন ঘাতক এসে বলল যে না, আপনাকে কিছু বলবো না, আপনি ওই রুমে বসেন। দ্যাট মিনস আমাদের যে অফিস রুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে, ওই বাথরুমে যে ওনাকে ব্রাশ ফায়ার করলেন। এরপরে রাসেলকে নামিয়ে নিয়ে এসছে গান পয়েন্টে। তো ও যখন দেখলো যে আমি দাঁড়িয়ে, ও যে গান পয়েন্টে ছিল সেটা ভুলে এসে আমাকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে খুব মিনতির সুরে, ভাইয়া আমাকে মারবে না তো? আমার ধারণা ছিল যে ঘাতকরা যত কঠিন হোক না কেন, এই মাসুম বাচ্চাটাকে তারা হত্যা করবে না। একজন ঘাতক এসে বলল, চলো ওখানে দাঁড়াও। দ্যাট মিনস গেটে যে পুলিশ বক্স, এই পুলিশ বক্সে নিয়ে দাঁড় করালো। ওখান থেকেও চিৎকার করছিল যে আমি মায়ের কাছে যাব। উপর থেকে ঘাতক এসে বললো যে ওর মায়ের কাছে দিয়ে। তখন বুঝতে পারিনি, এখন বুঝি যে বেগম মুজিবকে হত্যা করে বলল যে তার মায়ের কাছে দিয়ে আসো। রাসেলকে নিয়ে গেল, ভিতরে যাওয়ার পরে ব্রাশ ফায়ার। শেখ রাসেলের হত্যাকাণ্ডটি ছিল এই বাড়ির শেষ হত্যাকাণ্ড। সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের দক্ষিণ পূর্ব এই কোণ সেদিন এমন সবুজে আবৃত ছিল না। এখানে স্থাপন করা হয়েছিল রক্ষী বাহিনীর সদর দপ্তর। স্বাধীনতা উত্তর মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন এবং দেশের উন্নয়নে এই বাহিনী গঠন করা হয়েছিল, যার সুন্দর বাংলা নামও দেয়া হয়েছিল। এখান থেকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি খুব একটা বেশি দূরে নয়, কিন্তু তারপরও সেদিন এই রক্ষী বাহিনী ব্যর্থ হয়েছিল বঙ্গবন্ধুর জীবন রক্ষা করতে। 15ই আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠান। বঙ্গবন্ধুরও সেখানে যাওয়ার কথা ছিল, তাকে দেয়া হতো সম্মাননা। এই বিশ্ববিদ্যালয়েরই তৃতীয় শ্রেণীর কর্মচারীদের দাবি আদায়ের আন্দোলনে যাওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন বঙ্গবন্ধু। সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হতো ওই অনুষ্ঠানে। এই আয়োজনে বাড়তি নিরাপত্তায় রক্ষী বাহিনীর সদস্যদের বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হয়েছিল। তা পরিদর্শনে গিয়েছিলেন রক্ষী বাহিনীর উপপরিচালক আনোয়ারুল আলম। বাসায় ফিরে ঘুমাতে গেলে তার ঘুম ভাঙে বঙ্গবন্ধুর টেলিফোনে। সকাল 5:30 থেকে 5:45 এই সময়ে আমি একটা ফোন আসে আমার বাড়িতে। তখন আমি ঘুমিয়েছিলাম, তো ফোন আসে, সে কি বঙ্গবন্ধু। তো বঙ্গবন্ধু আমাকে বললেন যে শহীদ, দেখ তো কালো পোশাক পরা কিছু লোক শেখ মুনির বাড়ি ঘেরাও করছে, মনে হয় তার বাড়িতে অ্যাটাক করবে, একটু দেখ কি করা যায়। এটু বলে অন্য রাখলেন। আমি বললে স্যার আমি দেখছি বলে আমি রাখলাম। তারপরে আমি আমাদের ডিউটি রুমে আমি ফোন করলাম যে যারা টহল দিচ্ছে তাদের সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা, যাতে তারা একটা ইউনিট শেখ মুনির বাসায় যায় এবং তার প্রোটেকশনে থাকে। ঠিক এই সময়ই 2টা আর্টিলারি শেল আমার বাড়ির পাশে সেন্ট জোসেফ স্কুলের ওয়ালের মধ্যে পড়ে ওয়ালটা ভেঙে গেল। হ্যাঁ, এবং ওখানে যে রাস্তায় ঘুমায় যে লোকগুলো, তাদের মধ্যে অনেকেই মারা গেল। এবং ওইটার আওয়াজে আমার বাসার কাচের জানালা ছিল, জানালা ফাটল ধরলো। তা আমি বললাম যে এটা আর্টিলারি, বিরাট প্রচণ্ড আওয়াজে এই ঘটনা। তখন আমি ভাবলাম যে ইট ইজ সামথিং ভেরি সিরিয়াস। আমি তাড়াতাড়ি আর দেরি না করে আমি আমার ওয়াইফকে বললাম যে তুমি আস্তে আস্তে বাসা থেকে চলে যাও কোথাও। আমি গাড়ি পাইনি, আমি বাসা থেকে দৌড়ে আমার অফিসে আসছি শেরেবাংলা নগরে। আমি সাথে সাথে ওই লাল টেলিফোনে আমি শফিউল্লাহ ফোন করলাম। তো জেনারেল শফিউল্লাহ আমাকে বললেন যে বঙ্গবন্ধুর সাথে আমার কথা হয়েছে,
বঙ্গবন্ধু ট্রুপস পাঠাইতে বলছে, কিন্তু আমি আমার যে ব্রিগেড কমান্ডার ঢাকা তারে পাচ্ছি না, হ্যাঁ তার বাসায় বা কোথাও পাচ্ছি না। দীপক কুমার হালদার নামে আমাদের একটা লিডার ছিল, সে সেনিয়াবাদ সাহেবের বাসার ওখান থেকে কাছের থেকে আমাদের ফোন করে জানান যে এখানে অনেকে হত্যা করা হয়েছে ইত্যাদি। আমি বুঝলাম যে সামথিং ভেরি সিরিয়াস হ্যাজ হ্যাপেন্ড। তখন ধানমন্ডি লেকের স্বচ্ছ জলে রাত শেষের নক্ষত্রগুলো শিহরিত হয়ে ওঠে। ৩২ নম্বর সড়কের সবুজ আকাশ ফ্যাকাশে হয়ে যায়। যে বাড়িটি এতদিন আলোর দিশারি হয়েছিল, সে বাড়ির ছাদের ওপর নুয়ে পড়া গাছগুলো দুলতে থাকে। পাশের নিষ্প্রভ বাতিগুলো অন্ধকারেই যেন ডুবে থাকতে চাইছে। বাংলাদেশ তখন দিশেহারা, বিধ্বস্ত, লক্ষ্যহীন। ঘাতক চক্র ৩২ নম্বর বাড়িতে অভিযান চালানোর আগেই আক্রমণে গিয়েছিল বঙ্গবন্ধুর স্নেহভাজন শেখ ফজলুল হক মনির ধানমন্ডির বাড়িতে। সেখানেও কোনো প্রতিরোধ ছিল না। মনির ভাই আবার খুব সকালে উঠতেন। সকালে উঠে তার একটা অভ্যেস ছিল, খুব ভোরে উঠতে, যত রাত্রি ফিরুক না কেন সকালে উঠে ওই সব পত্রিকাগুলো আনতো, নিচের থেকে পত্রিকা আসতো, ওই পত্রিকা এনে উনি পড়তেন। তো ওই দিনও উনি ঠিক 5টার দিকে নিচে নামছে। 2টার থেকে নেমার পরই সামনে আপনার দরজাটা খুলে উনি পত্রিকা আনতে গেছেন। তো দরজা খুলে উনি দেখে যে ওই বাসার সামনে ওই যে রাস্তা, ওখান দিকে ট্র্যাকের থেকে কিছু লোক, সেনাবাহিনী কিছু লোক লাফিয়ে নামতেছে। তখন মনির ভাই পত্রিকা না নিয়ে উপরে উঠে আসছে। ইন দি মিন টাইম একটা ফোন আইছে মনির কাছে, সেটা ওর শানিবার সাহেবের বাসার থেকে আইছে, যে ওই বাসার থেকে বলছে যে কে ফোন শুনছে যে আমাদের বাসা আর্মি আক্রমণ করছে। তা মনির ভাই বলছে তুমি ডাকো, আমি দেখতেছি। তা বলে এর ভিতর ওই যে ক্রীড়ার গ্রুপ ওরা ওই সিঁড়ি বেয়ে উপরে উঠে ওইখান থেকে চিৎকার করছে, মনির সাহেব আছে। তা মনির ভাই রুমের থেকে ধরেন দরজাটা ওইখান থেকে বেরোয় এইভাবে আইসে ওই দরজা দাঁড়িয়ে বলছে যে আমি মনির সাহেব, কি ব্যাপার? কয় ইউ আর আন্ডার অ্যারেস্ট। তা মনির ভাই বললেন আমি অ্যারেস্ট? আমি কি অন্যায় করছি যে আমি অ্যারেস্ট? তা বলছে না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলেই ওই একজনে মনির ভাইয়ের মাথার চুল এইভাবে ধরে মাথাটা নোয়ায় ফেলছে। তাই আমার ওয়াইফ তো ওইখানে দাঁড়ানো, ওইটা দেখে সে যাইয়া আমাকে যাই ধাক্কা দিয়ে বললো যে এই দেখো না মনির ভাইয়ের কারা জানি মারতেছে, এত বড় সাহস। আমি উঠে ওই ঘুমের ঘরে আইসে দেখি যে মনির ভাইয়ের চুল মধ্যে আমি এখানে একটা আঘাত করি, যে ধরেছিল খুব সম্ভব মুসলিম। পরবর্তী পর্যায়ে ওই ছবিতে দেখে আমি কারণ ওরা সব ড্র্যাঙ্ক অবস্থা ছিল, উপরে প্রায় 5-7 জন উঠছিল আর বাকিরা তো নিচেই ছিল। তা সবাই কিন্তু এইভাবে তাক করা। ছেড়ে দেওয়ার পরই আবার বলছে ইউ আর আন্ডার অ্যারেস্ট, আমাদের সাথে চলেন। মনির ভাই বলছে আচ্ছা আমি আসছি। কালো উর্দি পরা ঘাতক দল তার বুক বিদীর্ণ করে দেয় এলোপাথারি গুলিতে। ভাগ্যক্রমে বেঁচে যান ছোট ভাই শেখ ফজলুল করিম সেলিম। বিরাস মারলো, তার ভাবি ওই মুসলিমই মানে মনে হলো যে মুসলিমই মারলো। ও ছেড়ে দিয়ে ওই পিছনে সরে যে এইভাবে মারলো। আর তখন আপনার ভাবি, মনির ভাই, আমি, তারপর আমার ভাই, তারপর আমার দরজা। এর ভিতর তো আপনার ব্রাশ মারার পর ভাবি মানে ওরা ড্যাঙ্ক অবস্থা আছে, একদিক দিয়ে গুলি বেশি বেড়ে গেছে, ভাবির উপর দিয়ে বেশি গেছে। ওই যে বেড টান দিছে আর মনিবের গায়ে 3টে লাগছে। পরবর্তী পর্যায়ে যখন আমরা দেখলাম, তা মনিবের যে টানে একটু মুভ করছে, ওনার একটা গুলি এইখান থেকে এইটাই বেড়ে গেছে। আর যে 2টে গুলি লাগছে সেই ওই গুলিতেই উনি শেষ। তা গুলি যখন পড়ছে তখন মনির ভাই তার দরজা থেকে ভেবে পড়ে গেছে, ভাবিও মনিবের উপর পড়ে গেছে। আর আমি যে পাশে ছিলাম, আমি দেখলাম যেখানে আমি কোথায় যাবো, আমিও পড়ে গেলাম। যে ভাব করি মানে যে এখন দৌড় দিলে তো আমাকে এই করবে, আমিও পড়ে গেলাম মনির ভাইয়ের উপর। ওই সময় বঙ্গবন্ধুর বিশেষ সহকারী ছিলেন একসময় ডাকসাইটের নেতা 69-এর গণঅভ্যুত্থানের নায়ক তোফায়েল আহমদ। শেখ ফজলুল হক মনির বাসায় আক্রমণ প্রতিহত করার জন্য তিনি রক্ষী বাহিনীর সহায়তা চেয়েছিলেন।
হঠাৎ আমি জমিরুদ্দিন সাহেব ছিলেন বঙ্গবন্ধুর বন্ধু এবং মালয়েশিয়াতে হাই কমিশনার ছিলেন। ওনার মেয়ে ডক্টর শামীম নেপালে এয়ার ক্র্যাশে মৃত্যুবরণ করেছে। ডক্টর শামীম আমাকে টেলিফোন করেছে যে তোফায়েল ভাই, মনিবের বাসায় গোলাগুলি হচ্ছে এবং আপনি রেডিও ধরেন। আমি রেডিও অন করে সেই কুখ্যাত ডালিমের কণ্ঠস্বর শুনতে পেলাম। এটা ভোর রাত্রে 3টার পরে বা 4টের দিকে, 4:30 দিকের সময়। তখন আমি মনিবের বাসায় ফোন করলাম। শেখ সেলিম ফোন ধরেছিল, বলেছে ওরা ভাইকে এবং ভাবিকে হত্যা করেছে। আমি তখন চতুর্দিকে যোগাযোগ করতে শুরু করি। আমি ক্যাপ্টেন মনসুর আলী সাহেব তখন তিনি প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি, তাকে ফোন করলাম। আমি জেনারেল শফিউল্লাহরে টেলিফোন করেছি। আমি তখনকার যে ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিল, তাকে ফোন করেছি, অনেক জায়গায় ফোন করেছি এবং প্রথমে ফোন করেছিলাম রক্ষী বাহিনীর ক্যাম্পে। তখন আমি ঠিক করলাম যে ভাইস প্রেসিডেন্টের কী অবস্থা। আমি সাথে সাথে লাল টেলিফোনে সৈয়দ নজরুল ইসলামের ফোন করলাম। তো নজরুল ইসলাম সাহেব ইতিমধ্যে জেনে গেছে যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। উনি একদম নিশ্চুপ, মানে আমি তখন বললাম যে স্যার, যদি প্রেসিডেন্ট মরে যায় থাকে, স্যার আপনি এখন অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে ইমিডিয়েটলি আপনি সব ফোর্স কমান্ডারের অর্ডার করেন এবং গভর্নমেন্টকে মোবিলাইজ করেন, তাহলে কিছু একটা অ্যাকশনে যাওয়া যাবে। তো তখন উনি বলে আমার এখানে কোনো স্টাফ নাই। আমি বললাম তাহলে স্যার আমি আপনাকে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে নিয়ে আসি। উনি বললো আসো। তখন আমি সাথে সাথে আবার মনসুর আলী সাহেবকে ফোন করলাম, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। আমি মনসুর আলী সাহেবকে ফোন করলে দেখা গেলাম যে ওনার মধ্যে একটা উত্তেজনা এবং উনি একটা অ্যাকশনে যাবেন এরকম একটা ভাব। উনি বললেন তুমি তাড়াতাড়ি আসো, আমি তোমার সাথে রক্ষী বাহিনী হেডকোয়ার্টারে যাবো, ওখান থেকে শুরু হবে। আমি একটা গাড়ি নিয়ে, একটা জিপ নিয়ে, আমার তো অনেক এমনি নর্মাল একটা শার্ট স্যান্ডেল পরা, আমি ওইটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। তখন দেখি আমার অফিস ঘেরাও করে আছে কয়েকটা ট্যাঙ্ক। সেই ট্যাঙ্কের ভিতরে তখন আর মরি বাঁচি, তখন তো আর জানের কথা মনে আসে নাই। ভিতর দিয়ে আমি একটা দ্রুত বেগে চলে যাই ভাইস প্রেসিডেন্টের বাসা। সেখানে আমি যাই, গেটে গেছি। তখন গেটের লোকজন বলে যে সৈয়দ নজরুল ইসলাম সাহেব তার এক আত্মীয়ের সাথে বাসা থেকে বেরিয়ে গেছে। তখন আমি কি করবো, আরে ওনার সাথে কথা, আমি আসবো, ওনার নিয়ে যাবো, আর উনি বেরিয়ে গেলেন। একটু হতোদ্যম হলাম। তোফায়েল আহমেদের সাথে আপনার কথা হয়েছিল আর একটু পরে। আর তোফায়েল আহমেদের সাথে একবার কথা হয়েছিল বঙ্গবন্ধু ফোন করার একটু পরেই। এর মধ্যে আর কোনো কথা হয় না, কারণ আমি তো আর অফিসে নাই বা বাসায় নাই। ওনাকে আপনাদের ইসে নিয়ে আসা, অফিসে নিয়ে আসা, সেটা আরো পরে। তখন আমরা ওনাকে নিয়ে আসলাম এবং ওনার সাথে বসে একটা করার, এবং উনিও সবার সাথে টেলিফোনে, উনি জেনারেল শফিউল্লাহর সাথে কথা বললেন, উনি পুলিশের রাজির সাথে কথা বললেন, উনি আনোয়ার হোসেন মঞ্জুর সাথে কথা বললেন, আরো অনেকের সাথে কথা বলে উনিও একটা মোবিলাইজ করতেন এবং উনি আমাদের সাথে রক্ষী বাহিনীর হেডকোয়ার্টারে বসে এটি কথা, হেডকোয়ার্টারের মেসে, রক্ষী বাহিনীর ক্যাম্পে বসে সবাই লোকে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি গ্রেপ্তার হয়ে গেলাম। ইতিহাসের এই জঘন্যতম হত্যাকাণ্ড প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল সেনাবাহিনীর বিশাল অংশ, রক্ষী বাহিনী অথবা পুলিশ বাহিনী। কেন? তার জবাব বড়ই দুর্বল। আমি সেনাপ্রধান ঠিকই, কিন্তু সেনাপ্রধান একজন ব্যক্তি, তার অঙ্গ প্রত্যঙ্গ হলো তার আশেপাশের ইউনিট অফিসারগুলো। তারা যদি অ্যাক্টিভ না থাকে করে, সেনাপ্রধান ইজ নট, হি ক্যানট ডু এনিথিং। যেমন নাকি আমার ইমিডিয়েট সাবঅর্ডিনেট কমান্ডার ছিল ঢাকা ব্রিগেড কমান্ডার, তাকে নির্দেশ দেওয়া সত্ত্বেও সে অ্যাক্টিভ হয় নাই। আপনি সাফায়েত জামিলকে কি বলেছেন? আমি বলেছি যে তুমি কি জানো যে আর্মার এবং আর্টিলারি কোথায় যাচ্ছে? না স্যার। আমি বলেছি এই আমাকে ডিএমআই বেশে বলল
যে তারা রেডিও স্টেশন দখল করেছে, এটা ওটা যাচ্ছে। তুমি তাড়াতাড়ি, তোমার কাছে এখন আছে 1st, 2nd এবং 4 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, এই 3টা ব্যাটালিয়নকে তুমি নির্দেশ দাও, তাদের শুধু প্রতিহত না, তাদেরকে করে নিয়ে আসতে। কিন্তু সে আমার কোনো নির্দেশ মানে নেই। 150 জনের কাছে খালিদ মোসাহেব, জিয়াউর রহমান সারেন্ডার করে বসে হলো। ক্যান ইউ ইমাজিন? একবার চিন্তা করেন, এটা সম্ভব নাকি? টোটাল আর্মি তো সেখানে, দাঁড়িয়ে তো চাকরিতে ছিল না, সে যে আপনাকে অস্ত্র ধরে আর আপনি সে আর্মি সমস্ত ক্ষমতা টেক ওভার করলো, আর আপনি সেখানে, তাতে আপনার সারেন্ডার করা উচিত ছিল, তাতে আপনার নিজে আত্মহত্যা করা উচিত ছিল। আর আপনি কেন জিয়াউর রহমানের, বঙ্গবন্ধু মোস্তাকের যাই আপনি দূতাবাসের চাকরি নিলেন? রক্ষী বাহিনী যদি একা অ্যাকশনে যায় তাহলে তো বলবে যে এটা ইন্ডিয়ান আর্মি করছে, ফলে এন্টায়ার আর্মি আরো মোবিলাইজ হয়ে যাবে। অনেক কথা প্রচলিত আছে, অনেক কথা বলা হয়, আসলে তো আমরা ব্যর্থ হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই। আর আমি যখন রক্ষী বাহিনী গেলাম, দেখলাম এটা ভয় ভীতি আতঙ্ক। কারণ রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার চারপাশে ট্যাঙ্ক, 14টা ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে চারপাশে। প্রত্যেকটা বাহিনী বঙ্গবন্ধুর প্রতি অনুগত্য ছিল। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, কারণ বলতে আমার দ্বিধা লাগে, সে আনুগত্যটা আর ছিল না। দেশের মানুষ মনে করে যে আমরা ব্যর্থ হয়েছি, অবশ্যই হয়েছে। সেনাবাহিনী ব্যর্থ হয়েছে, বিমান বাহিনী ব্যর্থ হয়েছে, নৌবাহিনী ব্যর্থ হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি, পুলিশ বাহিনী ব্যর্থ হয়েছে, আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে, বাকশাল ব্যর্থ, সমগ্র জাতি ব্যর্থ হয়েছে। শাহবাগের বেতার ভবন তখন ছিল রেডিও সম্প্রচারের একমাত্র মাধ্যম। রক্তাক্ত এক অধ্যায় রচনা করে খুনিরা অস্ত্রের মুখে দখল করে নেয় সেই মাধ্যম। মেজর ডালিম দুঃসাহস দেখায় বঙ্গবন্ধুকে হত্যার ঘোষণা দিয়ে। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনারা নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা আপনাদের হইবে না। বাংলাদেশ জিন্দাবাদ। এরপর সেনাপ্রধানকে সেখানে নিয়ে স্বীকৃতি আদায় করা হয় অবৈধ নতুন সরকারের। মেজর জেনারেল KM শফিউল্লাহ, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। সাররাফ হোসেন খান, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত্য জ্ঞাপন করছি। বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার, দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। আমাদেরকে রীতিমতো গান পয়েন্টে নিয়ে গেছে রেডিও স্টেশনে। রেডিও স্টেশন নিয়ে যখন ভিতরে ঢুকছি, একটা কামরার মধ্যে খন্দকার মোশতাক বসা, তার সামনে একটা মস্ত বড় গোল টেবিল, ওই টেবিলের উপরে একটা মাইক্রোফোন, আর পাশে দাঁড়ানো তাহিরউদ্দিন ঠাকুর। খন্দকার মোশতাক আমাকে দেখেই বলে যে, কংগ্রেচুলেশন শফিউল্লাহ, ইউর ট্রুপস হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল জব, নাও ডু দ্য নেক্সট। হোয়াট নেক্সট? বলে যে, ইউ শুড নো দ্যাট বেটার। আমি বলছি, ইফ দ্যাট ইজ দ্য কেস, লিভ ইট টু মি। এ কথা বলে আমি 2 পা পিছনে গিয়ে আমি বাড়িতে যেতেছি। দরজার মধ্যে ডালিমরা দাঁড়ানো, দরজা বন্ধ করা। এর মধ্যে তাহিরউদ্দিন ঠাকুর বলে উঠলো যে, ওনাদের যেতে দেন না, এখন ওনাদের নিয়ে কিছু আরও কাজ আছে বাকি। তারপরে আমাদেরকে নিয়ে গেল একটা কামরাতে। ওইখানে তাহিরউদ্দিন ঠাকুর লিখলো এই সরকারের সমর্থনের দিয়ে আমাদের বক্তব্য। আমাদের পড়তে হইলে আমরা পড়লাম। রক্ষী বাহিনীর তৎকালীন অস্থায়ী প্রধান ছিল মেজর হাসান। তিনি রেডিও স্টেশনে গিয়ে ওই যে 3 বাহিনীর প্রধান যখন ওই সরকারকে সমর্থন দিল, তাদের আনুগত্য ঘোষণা দিল, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী এও দিল, এবং ওখানে তখন ডেপুটি ডাইরেক্টর ছিলেন আনোয়ারুল আলম শহীদ এবং মোল্লা সরওয়ার, তারাও গেলেন।
দিনের আলোতেও বঙ্গভবন তখন ম্লান হয়ে গেছে। সারি সারি বৃক্ষরাজি লজ্জায় নিথর, অপমানে মাথা নুয়ে ফেলেছে লতাগুল্ম। তখন বঙ্গভবনের ভেতরে ঘাতকদের বুটের শব্দ। তারা ব্যস্ত নতুন একটি অবৈধ সরকার গঠনে। সেই সময়ে বঙ্গভবনে চাকরিতে থাকা অনেকেই বিকৃতিচার, মিথ্যাচার বেসাতি মেনে নিতে পারছিলেন না। যারা বঙ্গবন্ধু হত্যা করেছে তারা কিন্তু পুরোপুরি তাদের মাইন্ডসেট একদম পাকিস্তানি, তারা একদম পাকিস্তানি মাইন্ডেড। যেমন আমি বলি, ক্যাপ্টেন মহিউদ্দিন আমাকে প্রেসিডেন্টের ফটোগ্রাফার নাম হলো আমির খসরু। সে আমাকে বলল যে স্যার উপরে দেখেন কি কি মাতলামি করতেছে, আপনি দেখেন। তো আমি গেলাম। কত তারিখের কথা? এটা 15 আগস্টের রাত্রের কথা, রাত্র 9টা সাড়ে 9টার দিকে। উপরে গেলাম, তখন উপরে গেলাম, যেই দেখি ওরা মদ খেয়ে মাতলামি করতেছে। শেখ মুজিব খতম হয়ে গিয়া, বাঙালি সব খতম হয়ে গিয়া, হাম পাকিস্তান মিল গিয়া, ইসলামী প্রজাতন্ত্র হয়ে গিয়া বলে তারা সব ওখানে আপনার ফরেন মিনিস্ট্রির লোকেরা এত বেয়াদব, তারা সব সেরাটন থেকে তাদের জন্য গাড়ি ভর্তি মদ আনলো। ফরেন মিনিস্ট্রি সব তারা এসে মদ সাপ্লাই করলো। আরও গভীর রাত্রে, আমার এই বইতে আছে, আরো গভীর রাত্রে 2টো মাইক্রোবাস করে মেয়েরা আসলো। বঙ্গবন্ধুকে হত্যার পর কখনো প্রলোভন, কখনো ভয়ভীতি দেখিয়ে, কখনো বা নির্যাতন চালিয়ে খন্দকার মোশতাক সরকারের সমর্থন নেয়ার চেষ্টা করা হয়েছিল আওয়ামী লীগ নেতাদের। পরের দিন 17 তারিখে আমাকে রেডিও স্টেশনে নিয়ে যায়, হাত বেঁধে চোখ বেঁধে, ক্যাপ্টেন মাজেদ এবং যে ফাঁসি হয়েছে শাহরিয়ার। রেডিও স্টেশন কোন উদ্দেশ্যে নিয়ে যাওয়া? নিয়ে গেছিল আমার থেকে কথা বের করার জন্য, আমার দেখছে কথা বলাবার জন্য, কিন্তু আমি মাথা নত করিনি। এর পরপরই একে একে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের প্রথম সারির নেতাদের। জোর করে তাদের কাছ থেকে বিবৃতি আদায়ের চেষ্টা চলে। 23 তারিখে সেই শ্রদ্ধেয় জিল্লুর রহমান সাহেবকে এবং আমাকে দুজনকে একসাথে, চৌধুরী তিনিও নেই, মৃত্যুবরণ করেছেন, ডিআইজি ছিলেন স্পেশাল ব্রাঞ্চের, তিনি আমাকে আমার বাসার থেকে তুলে, পরবর্তীতে জিল্লুর রহমান সাহেবকে তার বাসার থেকে তুলে বঙ্গভবনে খন্দকার মুশতাকের কাছে নিয়ে গিয়েছিল। আমাদের যাওয়ার পর আমাদের সার্চ করলো রশিদ, ফারুক, ডালিম এরা। তারপরে মুশতাক অনেক কথা বলল এবং তাকে সহযোগিতার কথা বলল। আমরা দুজনই সেটা প্রত্যাখ্যান করি। এই হত্যাকাণ্ড শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন আওয়ামী লীগ নেতারা। আমার বলতে কোনো দ্বিধা নেই, এটার সাথে পাকিস্তান জড়িত, আন্তর্জাতিক বড় পাওয়ার জড়িত এবং দেশের এই মুশতাক, মির্জাফর, এই বিপদগামী এরা জড়িত। এটা তো আজকের ইতিহাসে পরিষ্কার হয়ে গেছে। এখন তো নথিপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নথিও বেরোয়েছে, সব এটা তো পরিষ্কার হয়ে গেছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডে জড়িত বা প্রকাশিত হয়েছে, আমি এটা পার্লামেন্টেও বলছি, আজকেও বলি আপনার দেশবাসীর কাছে, সরকারের কাছে, যে নেপথ্যে কারা ছিল, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এর জন্য একটা তদন্ত কমিশন করা উচিত। এবং বঙ্গবন্ধুর হত্যা এটা ছোট করে দেখার কোনো ব্যাপার নয়। দেশবাসী, ভাই ও বোনেরা, গত 15ই আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর আমাদের জাতীয় জীবনে সম্ভাবনার যে নতুন দিগন্ত দেখা দিয়েছে, আর সে সম্ভাবনা সম্পর্কে দেশবাসীর মধ্যে যে সচেতনতা পরিলক্ষিত হয়েছে তা সত্যি প্রশংসার ও আশাপ্রদ। বিশ্বাসঘাতক খন্দকার মুশতাক বঙ্গভবনে বসেই সিদ্ধান্ত জানায় বঙ্গবন্ধুকে রাজধানী ঢাকার মাটিতে শায়িত না করার। পরিকল্পনা হয় পাঠিয়ে দেওয়া হবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়, আর বাকিদের দাফন করা হবে ঢাকার বনানীতে। আফটার দি ওথ টেকিং আমরা বসে আছি। আমি তখন খন্দকারকে জিজ্ঞেস করলাম, খন্দকার মোশতাককে, স্যার বঙ্গবন্ধুকে কোথায় বাড়ি করব? এটা কি পার্লামেন্ট ভবনে নাকি যে 3 জাতীয় নেতার যে কবরস্থান আছে ওইখানে? এয়ার ভাইস মার্শাল খন্দকার ওইখানে ছিলেন। সে বলে উঠল, কত লোকই তো রাস্তাঘাটে মরে পড়ে থাকে, আমার কি
সবার কথা চিন্তা করতে হবে। bury him anywhere, but not in ঢাকা। একই পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন জায়গায় দাফনের ষড়যন্ত্র কতটা নিচুতার পরিচয় বাঙালি জাতিকে তাও দেখতে হয়েছে। মধুমতি নদীর নীলাভ জল শীতল করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকে। তরুলতা ঘেরা সবুজ শ্যামলময় একটি গ্রাম। সরু লতার মতো এঁকে বেঁকে গেছে তার পথগুলো। এখানকার বিশুদ্ধ মাটির গন্ধে বেড়ে উঠেছিলেন শেখ মুজিবুর রহমান। নাম ছড়িয়েছে দেশ থেকে দেশান্তরে। সেই মহানায়কের রক্তাক্ত জমাট বাঁধা দেহ যখন হেলিকপ্টার যোগে এখানে নিয়ে আসা হয়, তখন টুঙ্গিপাড়াবাসী নিস্তব্ধ নিথর তাদের প্রিয় খোকার এই করুণ পরিণতিতে। লাশ আসার কথা শুনতে পেয়ে আশপাশ থেকে মানুষ ছুটে আসে বঙ্গবন্ধুর বাড়িতে, কিন্তু সেনাবাহিনীর সদস্যদের নির্দেশের বাইরে কিছুই করার ছিল না তাদের। বড় একটা সাদা কাপড় দিয়ে ঢাকা, তো ওই সাদা কাপড়ে আমি ঢাকে আসতে এরম ফেলাই দিলাম। ফেলাই দিয়ে দেখি কি যে ওনার এরম বরফের চাকাতে আছে, তলে চা পাতাতে আছে, প্লাস এই চশমার ডাঙ্গি ভাঙ্গিয়ে ডাইনদারে বাজিয়ে রয়েছে, পাঞ্জাবি গায়ে স্যান্ডো গেঞ্জি একটা গায়ে আছে, আর চেকের লুঙ্গি ফরুন। আর আপনার যে পকেটে হাত দিলাম আমি, তার দেখি যে পাইপ খাইতেন, ওই বেকা পাইপ ওই একখান দেখলাম। পরে ওনারা বলে তাড়াতাড়ি ব্যস্ত হয়ে করেন, পাঞ্জাবিটা ফুটো ফুটো হয়ে গেছে। মানে গুলি করছে প্রায় 21টি। এই আঙ্গুলে আমি আস্তে আস্তে এরকম দিলাম, ঢুকে যায়। গোসল দেবো, সাবান পাবো কোথায়? তাই সাবানটা আবার পাশেটা দোকান ছিল, তার নাম ছিল হলো আশরাফ আলী। সেই আশরাফ আলীকে একটা 570 সাবান আমি নিয়ে গেছিলাম, 6 আনা দিয়ে। 6 আনা তখন দাম ছিল তার। সেই সাবান দিয়ে সুন্দর করে ধুয়ে এটি করিয়ে পরে তো ওই শাড়ি ওনার দিয়ে আনাইয়ে কাটিয়ে টেটিয়ে সুন্দর করিয়ে আমরা ওই কজনই মানে কোনো রকমের মাটি মুটি দিয়ে থম করতেছে। ভয়ে সব পালায় গেছে, কোনো লোক নাই, কেমন জানি নীরব হয়ে গেছে দেশ। গাছের পাতাও নড়তে চায় না, এই অবস্থা হয়ে গেছে। বিরাট হৃদয়ের অধিকারী, ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এভাবেই বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় গণমানুষের প্রচণ্ড ভালোবাসা থেকে। কিন্তু তা কি সম্ভব হয়েছে? বঙ্গবন্ধু প্রজন্ম থেকে প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে আরো বেশি ভালোবাসা নিয়ে।